নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করব আবু সাইদ খান আপনাকে দিয়ে। আমরা যখন থেকে আজ দিনভরই দেখেছি যে যখন থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে তখন থেকেই অর্থনীতিবিদ যারা আছেন তারা আসলে কেমন বাজেট আসছে সেই বিষয়ে এক ধরনের বিস্তারিত ভেঙে দিক নির্দেশনা বা বলেছেন বিশ্লেষণ তাদের। আমরা ব্যবসায়ীদের বিশ্লেষণও শুনেছি, তবে একেবারে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাইব যে কেমন হলো স্বাধীনতার 50 বছরের এই যে বাজেটটি আজকে ঘোষণা করা হলো সেটি, সেখানে আসলে সাধারণ মানুষের জীবন জীবিকার বর্তমান সময়ে যেই একটি টানাপোড়েন চলছে সেখানে সমন্বয় ঘটানোর যে একটি ব্যাপার বা চ্যালেঞ্জ ছিল সেটি কতটা করা গিয়েছে? সাধারণ মানুষের জায়গায় থেকে খারাপও দেখতে পাই। বিষয়টা হচ্ছে করোনাকালীন অবস্থায় স্বাস্থ্য খাতের যে অবস্থা আমরা দেখেছি, আমাদের একটা ধারণা করেছিলাম আমরা যে সংগত কারো স্বাস্থ্য খাতকে হবে। আবু সাইদ খান, একটু আপনাকে থামাতে হচ্ছে, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, তবে আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে, তবে একই প্রশ্ন নিয়ে ফিরতে যাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর শামীম রেজা, একই প্রশ্ন আপনার কাছেও। আমরা এই সারা পৃথিবী যখন পর্যদস্ত করোনার মধ্যে, সেখানে 7-এর উপরে প্রবৃদ্ধির একটা আকাঙ্ক্ষা রেখে বাজেটটা তো খুব সহজ কাজ নয়, সেটা আমরাও নিশ্চয়ই বুঝতে পারি। যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষাই বলা যায়। তবুও করোনার মধ্যে আমরা ভালো করেছি অনেকের চাইতে, সে অর্থে খুব উচ্চাকাঙ্ক্ষাও বলা যাবে না। এটা হয়তো স্বাভাবিক একটা প্রক্রিয়ার অংশ হিসাবেই সরকার দেখছেন। যে প্রশ্ন আপনি একটু আগে সাইদ ভাইকে রাখছিলেন যে সাধারণ মানুষের কতটুকু উপকার হবে, দেখুন বাজেট যে প্রক্রিয়াতেই হোক না কেন, আপনি যদি তার বাস্তবায়ন না করতে পারেন, খাতওয়ারি বাস্তবায়নে যদি ঘাটতি থাকে, তাহলে তো সাধারণ মানুষের কাছে সেই সুবিধা পৌঁছাবে না। যেমন আপনি যদি ভালো দিকের কথা বলেন, আমার চোখে যেটা পড়েছে যে সোশ্যাল সেফটি নেটের আওতা বেড়েছে। এখন সেই আওতা বাড়ার সাথে সাথে যদি সেটা সুষম বাস্তবায়ন না হয়, সেটা যদি বন্টন না হয়, এবং আপনি যদি সুশাসনের অন্যান্য জিনিসগুলো আপনি পূরণ করতে ব্যর্থ হন, আপনি যদি দুর্নীতি না ঠেকাতে পারেন, আপনি যদি সেই স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, আমি বিরোধী দলের ডিসকোর্স হিসেবে বলছি না, আমি দুর্নীতির অর্থেই বলছি, সেগুলো যদি আপনি ঠেকাতে না পারেন, আপনি রাজনৈতিক বিষয়ে যদি আপনি স্থিরতা না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি যতই সামাজিক সুরক্ষার আওতা বাড়ান না কেন, এটা কাজে আসবে না। কিন্তু বাড়ানো তো হয়েছে, সেটা একটা দিক। আবার যেমন একটা ভালো দিক যে দেশে উৎপাদিত পণ্যের যে আলোচনাগুলো হচ্ছে, সেটা একেবারে ইলেকট্রনিক্স থেকে শুরু করে আমাদের জীবনযাত্রার মান বেড়েছে, আমরা নাগরিক হয়ে উঠছি, এবং এই যে সমস্ত পণ্যের নাম আপনি বললেন সেগুলো এখন সাধারণ মধ্যবিত্ত ব্যবহার করতে চায়। তো সেটা যদি দেশের উৎপাদিত পণ্য যদি সে কম দামে কিনতে পারে, দেখুন আমি খুব অর্থনীতির টার্মিনোলজির বাইরে গিয়ে বলতে চাই। যেমন প্রায় আমরা সাধারণ আলোচনা করি যে একটা ওয়াশিং মেশিন, একটা গ্রাইন্ডার বা একটা ব্লেন্ডার বা এই ধরনের জিনিসগুলো ভারতে তো অনেক কম দামে লোকে কেনে, আমাদের এখানে এত দামে কিনতে হয় কেন? এই আলোচনা কিন্তু সবসময় চলে যে আমার মান বাড়ছে, সব বাড়ছে। এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, কাপল দুজনেই চাকরি করতে যাচ্ছে, আমার তো এই আধুনিক বিষয়গুলো প্রয়োজন। এটা যদি আমাকে অনেক উচ্চ দামে কিনতে, আমি তো চলতে পারবো না। তো সেদিক থেকে যদি আপনি বলেন, সেটা যদি বাস্তবায়িত হয়, সেটা তো খুব ভালো যে আমাদের উৎপাদিত পণ্য আমরা যদি কম দামে আমাদের গৃহস্থলীগুলোকে আরো মান উন্নয়নে যেতে পারি। কিন্তু যে দুটো খাত আমার কাছে বিশেষভাবে মনে হয়, সেটা স্বাস্থ্য এবং শিক্ষা। এখন একথা সত্যি যে আপনি টাকার অঙ্কে বাড়িয়েছেন, কিন্তু আপনি যদি মোট অনুপাত দেখেন তাহলে সেটার খুব একটা পরিবর্তন হয়নি। তো সেই আলোচনা একটু আগে সিদ্দিক ভাইয়ের সাথে আমরা করছিলাম যে সেটা যে রাতারাতি আমরা একদম করে ফেলতে পারবো হাসপাতাল, অন্যান্য অবকাঠামো, এমনটা আমি মনে করি না। কিন্তু এর সাথে একটা রোড ম্যাপের প্রয়োজন পড়বে, যে আপনার এই করোনার অভিঘাত যদি ধরে নেন 21 সাল, 22 সাল, 23 সাল পর্যন্ত এটা যায় কোনো না কোনো ভাবে, তাহলে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব সেই রোড ম্যাপটাও দরকার একই সঙ্গে, যাতে করে আপনি 20-21 আবার 21-22, 22-23 আপনি সেটা মোকাবেলা করতে পারেন। আর শিক্ষার ক্ষেত্রে বড় আলোচনা যেটা প্রয়োজন পড়বে, যে এখানেও একই রকম টাকা
টাকার অঙ্কে বেড়েছে, কিন্তু অনুপাতের অঙ্কে আমরা ওইভাবে বাড়াতে পারিনি। শিক্ষা নিয়ে আবার আপনার কাছে ফিরবো, যেহেতু আপনি নিশ্চয়ই। শিক্ষক মানুষ। আরো বেশ কিছু প্রশ্ন তুলে রেখেছি পরবর্তী অংশের জন্য। তবে এবারে জনাব সিদ্দিকুর রহমানের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। বলা হচ্ছে সিদ্দিকুর রহমান, যে আমরা দেখছিলাম ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, বলছে যে অনেকটাই এই করোনাকালীন সময়ের মধ্যেও ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। খুব আসলে কি ব্যবসার দিকেই বেশি জোর দিয়ে ফেলা হলো বাজেটে এবার, অন্যান্য খাতগুলোকে আসলে যেটি বলছিলেন যে শিক্ষা এবং স্বাস্থ্যের তুলনায়? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন, বাজেট হলো সরকারের বছরের একটা আয় ব্যয়ের হিসাব। সেই আয় ব্যয়ের হিসাব কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তবে এবারের বাজেটে কিন্তু অনেক কিছু আছে যেটা পৃথিবীতে যে এরকম একটা অর্থনৈতিক মন্দা বলেন আর টালমাটাল অর্থনীতি বলেন, সেই অবস্থার মধ্যে কিন্তু আমাদের এখানে যে বাজেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু বৈচিত্র্যময় একটা বাজেট দেওয়া হয়েছে, এবং সবগুলো খাতকে এখানে কিন্তু মানে ইয়েতে নেওয়া হয়েছে যে কিভাবে কি করা যায়। যেমন একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করে বলতেন যে যেখানে বিরোধী দলের আমরা বক্তব্য দেখছিলাম, তারা বলছিলেন যে একেবারে গতানুগতিক, অবাস্তব, উচ্চাভিলাষী বাজেট দেওয়া হয়েছে, বৈচিত্র্যটা কোথায় দেখছেন? জি না, আমাদের দেশে বিরোধী দল বা যারা যে কোনো জিনিস নেগেটিভ ওয়েতে বলতে চাইবে সেটা কিন্তু গতানুগতিক ভাবে বলেই। যেমন আগের দিনে আমরা কি দেখতাম, বাজেট ডিক্লেয়ার হওয়ার আগেই সন্ধ্যার সময় প্লে কার্ড নিয়ে মানুষ ব্যানার নিয়ে নেমে যেত বা এই বাজেট চাই না, আবার পক্ষে যারা তারা বলতো সুষম বাজেট হয়েছে। তো এই কালচারটা তো আমাদের এখন অনেকটাই কমে গেছে। তবে আমি এবার বলবো যে অবশ্যই সামাজিক সুরক্ষা বলেন, স্বাস্থ্য খাতের যে জিনিসটা, সেটা হলো যে আপনার থোক বরাদ্দ রেখেছে যেটা আমাদের প্রয়োজন হবে ভ্যাকসিনের জন্য। এর বাইরেও কিন্তু সরকার এই ভ্যাকসিন আমদানি, কিন্তু আমরা কিন্তু এই আমাদের মতো এশিয়ান একটা দেশে কিন্তু আমরা ভ্যাকসিনেশন যতটুকু করতে পেরেছি, কারণ প্রথম দিকে আমাদের মানুষরাই নিতে চায় নাই, তারপরে কিন্তু যথেষ্ট ভালোভাবেই আমরা কিন্তু করতে পারছি এখন পর্যন্ত। এই উৎসগুলো যদি সরকার প্রথম থেকেই যদি বিভিন্ন জায়গায় এক জায়গায় নির্ভরশীলতা না করে যদি সব জায়গায় আগেই আমরা চায়না বা অন্য দেশে যেতাম, তাহলে বোধহয় আমাদের ভ্যাকসিনেশনটা আরো খুব দ্রুত হইতে পারতো এবং আমরা অনেকটাই হইতে পারতাম। কিন্তু প্রশ্ন হলো, বাজেট আপনি করলেন, কিন্তু যেটা শামীম রেজা বলছিল যে যদি এটা বাস্তবায়ন হইলো সবচেয়ে আগে দরকার। আর যেটা আপনি বলছেন যে ব্যবসা বান্ধব অবশ্যই হইতে হবে, কারণ ব্যবসা যখন আপনি ইকোনমির আসল জিনিসটা যদি না চলে, যেমন জীবিকা আমরা জীবিকার জন্য সবকিছু খুলে দিলাম কেন? কারণ এটা যে ব্যবসা যদি না চলে তাহলে তো আলটিমেটলি আপনার কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হইলে আপনার মানুষ চলবে কিভাবে? সরকারের পক্ষে তো আর আমাদের মতো দেশে তো আর এই যে 18 কোটি লোককে ডেইলি খাওয়া দাওয়া বা তাদেরকে বাসস্থান দেওয়া এটা তো আর সম্ভব না। অতএব আমাদেরকে ইন্ডাস্ট্রির দিকে নজর দিতে হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয় তাহলে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান যদি বাড়ে তাহলে আমাদের জীবন জীবিকার মান বাড়বে। এখানে আরেকটি প্রশ্ন রাখতে চাই, এই ধরনের যে ধরনের আসলে বিশ্বব্যাপী পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে করোনাকালীন সময়ে, আমরা দেখছিলাম যে দেশে উৎপাদিত যে কোনো পণ্যকেই আসলে উৎসাহিত করা হচ্ছে, তার মানে শিল্পায়নের দিকে আসলে অনেক বেশি নজর দেওয়া হচ্ছে। কিন্তু একজন ব্যবসায়ীর দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই ধরনের পরিবেশ পরিস্থিতি তিনি কি বিনিয়োগে আগ্রহী হবেন? অবশ্যই যখন দেখা যাবে যে ইম্পোর্টের উপরে না ঝুঁকে যখন লোকাল মার্কেটে লোকাল জিনিস আমরা বিক্রি করতে পারবো, তখন ওই ইন্ডাস্ট্রিটা আমি লোকালি করব, ইম্পোর্ট না করে। এটাই কিন্তু এবারের বাজেটে মূল বিষয়। আপনার লোকাল উৎপাদিত পণ্যের সুযোগ সুবিধা দেওয়া, সেটা কিন্তু সরকার করেছে, যাতে আপনি ইম্পোর্টের জিনিসের উপরে কম ঝুঁকেন। এখানে সেটা একটা করা হয়েছে। রপ্তানি খাতকে উৎসাহিত করার জন্য প্রণোদনা চালু রেখেছে, কিন্তু এইখানে আমি বলবো যে 1% প্রণোদনা যেটা চালু রেখেছে সেটা অন্ততপক্ষে মিনিমাম এই করোনা কালে অন্ততপক্ষে 3% করলে ভালো হয়। এখানে কিন্তু খুব বেশি টাকার ব্যাপারও না। আর রপ্তানি খাত কিন্তু আসলে বাহির থেকে মানুষ মনে করে অনেক ভালো করতেছে বা আপনার কিন্তু আসল জিনিস হলো এখানে রপ্তানি খাতে কিন্তু প্রতিদিন রক্ত ঝরতেছে
এখানে যারা চালাচ্ছেন এই রপ্তানি খাতকে তারা বুঝতে পারতেছেন তাদের কি অবস্থা যাচ্ছে। কারণ আপনি ব্যবসা করতেছেন, রপ্তানিটা হলো বাইরের সাথে, বাইরে এখনো ইকোনমিক অবস্থা বা দোকানপাট সেই রকম মানুষ চলাচল শুরু হয়নি। অতএব রপ্তানি খাতের দিকে আরেকটু নজর দেওয়া ভালো। এখানে আবার আরেকটা জিনিস খারাপ হয়েছে, সেটা হলো শিক্ষা খাতের দিকে কিছু কিছু জায়গায় কিন্তু কর বৃদ্ধি করা হয়েছে। যেমন প্রাইভেট ইউনিভার্সিটিতে 15% কর বৃদ্ধি করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এগুলো প্রস্তাব করা হয়েছে। এই কিছু কিছু জায়গায় কিন্তু আসলে সরকারকে কাজ করতে হবে এবং সবচেয়ে সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হলো এটা সুষ্ঠু বাস্তবায়ন। এবং এই বাস্তবায়ন নিয়ে আমরা আরো কথা বলবো, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে বাকি অংশগুলোতেও থাকবেন। তবে এবার জনাব আবু সাইদ খান আপনার কাছ থেকে শুনতে চাই, প্রত্যাশা করছি এবার আপনাকে আমরা ভালোভাবে শুনতে পাবো। আপনার দৃষ্টিতে এবারে বাজেট কেমন হলো? হচ্ছে যে অগ্রাধিকার খাত হওয়া উচিত দুটাই, স্বাস্থ্য এবং শিক্ষা। এবং স্বাস্থ্যের দায়িত্বটা রাষ্ট্রকে আরো দায়িত্ব গ্রহণ করতে হবে। কেননা আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরে দায়িত্ব দেওয়ার পরে স্বাস্থ্য খাত তারা করোনাকালীন অবস্থায় সেই দায়িত্ব পালন করেনি। অতএব সেখানে বাড়ানোর জন্য যে উদ্যোগটা দরকার ছিল সে উদ্যোগটা নেই। যেখানে আমি যেটা বলছিলাম যে সেখানে কমপক্ষে আমার আশা করা যাচ্ছিল যে জিডিপির 3 ভাগ স্বাস্থ্য খাতে ব্যয় হবে, সেখানে কিন্তু 1 ভাগকে অতিক্রম করছে না। এবং শিক্ষার ক্ষেত্রে যদি আপনি বলেন সেখানে জিডিপির 2 অতিক্রম করবে না, এখানে কিছুটা বেড়েছে যেটা শামীম রেজা বলেছেন, কিন্তু এখানে আনুপাতিক হারে কিন্তু বাড়েনি। অর্থাৎ এবং সেখানে শিক্ষার ক্ষেত্রে যেটা সিদ্দিক সাহেব যথার্থই বলেছেন যে সেখানে ভ্যাট, আসলে তো শিক্ষা তো বিনিয়োগের ব্যাপার না, শিক্ষা তো হচ্ছে সেবার ব্যাপার, জনকল্যাণের ব্যাপার। সেখানে প্রায় রাষ্ট্রকেই শিক্ষার দায়িত্বটা নিতে হবে, কিন্তু হ্যাঁ রাষ্ট্র দায়িত্ব নিতে পারছে না, প্রাইভেট সেক্টরে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, কিন্তু সেখানে ভ্যাট আরোপ করাটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত না। এই জায়গাগুলোকেও আমাদের খতিয়ে দেখা দরকার। অর্থাৎ যে সেখানে কতগুলো জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বরাদ্দ করা হয়েছে, কিন্তু এখানে দ্বিগুণ কিন্তু হয়েছে। দারিদ্র সীমার নিচে যে 20% ছিল আরো 20% নিউ পোর, নতুন দরিদ্র তৈরি হয়েছে, কিন্তু তাদেরকে কিভাবে তারা দাঁড়াবে? এখানে কর্মসংস্থানের সুযোগ কিন্তু তেমন একটা বাড়বে না, কেন কর্মসংস্থানের জন্য যে বিনিয়োগটা দরকার, এখানে সিদ্দিক ভাই আছেন যে আমরা দেখি 15-টা বড় বড় ব্যবসায়ীরা পান, কিন্তু এসএমই অর্থাৎ যে মাঝারি এবং ছোট ব্যবসায়ীরা তাদের হাতে কিন্তু সেইভাবে পড়ছে না, এমনকি ব্যাংক সুযোগটাও তারা সেইভাবে পাচ্ছে না। তাহলে কর্মসংস্থানের জায়গাটা কিভাবে তৈরি হতে পারে? সেই জন্য এসএমই খাতকে বিশেষ বরাদ্দ দিয়ে এটাকে কিভাবে উৎসাহিত করা যায়, এটা একটা বিষয় ছিল। কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ শিল্পায়নের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কৃষি যান্ত্রিকরণ হচ্ছে, কিন্তু কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ শিল্প কিন্তু গড়ে উঠছে না। তাহলে এখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ বরাদ্দ দরকার ছিল, এবং সেখানে স্বল্প সুদে এবং বিশেষ প্রণোদনা দেওয়া দরকার ছিল, যাতে বিনিয়োগটা কৃষিতে যায়, অর্থাৎ কৃষির সঙ্গে সঙ্গতিপূর্ণ শিল্পায়ন, খাদ্য প্রক্রিয়াজাত ইত্যাদি ফলমূল, এগুলো সব অনেক সময় নষ্ট হয়ে যায়, সেগুলো রক্ষা করার জন্য যে ধরনের হিমাগার তৈরি করা এবং খাদ্য প্রক্রিয়া জাতের ব্যবস্থা করা, সেই জায়গাগুলোকে কিন্তু বিশেষ নজর আমরা দেখছি না। তারপরে আর একটা কথা তো থেকেই যায় যে বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, কেননা এখানে 3 ভাগের 1 ভাগ কিন্তু আমরা লক্ষ্য করছি যে 3 ভাগের 1 ভাগ কিন্তু ধার এবং ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ এই ধারটা কোথায় পাবে? যেমন আমি এখানে এফডিসিসিআই এর সভাপতি বলছিলেন, শুনছিলাম যে বিদেশের থেকে যেন ধারটা আনা হয়, ঋণ আনা হয়, কিন্তু বিদেশ থেকে এই সময় করোনার সময় ঋণ পাওয়া যাবে না, অর্থাৎ দেশি ব্যাংকের উপর নির্ভর করতে হবে। আর দেশি ব্যাংকের উপর নির্ভর করা মানে হচ্ছে কি, সেখানে অন্যান্য ক্ষেত্রে ব্যাংকে যে শিল্পপতিরা, কৃষকরা যে সুযোগ পেত, সেই সুযোগটা কিন্তু সংকুচিত হয়ে যায়। বাজেট বাস্তবায়নের এই নানামুখী চ্যালেঞ্জ নিয়ে আমরা ফিরবো বিরতির পরে। নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাবার আগে কেমন হলো এ বছরের বাজেট সেটি শুনছিলাম আমাদের সঙ্গে যারা আছেন অতিথি হিসেবে। আবারও শুরু করতে চাইবো ডক্টর শামীম রেজা, আপনাকে দিয়ে। আপনারা তিনজনই আসলে বারবার, আচ্ছা শামীম রেজা আপনার কাছে পরবর্তীতে আসছি। সিদ্দিকুর রহমান আপনার কাছে এবারে শুরু করতে চাইবো। বারবার আপনারা তিনজনই বলছিলেন যে বাজেট আসলে যেমনই হোক না কেন একটি বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বাস্তবায়ন, এবং বাজেট যেহেতু আয় ব্যয়ের হিসাব আপনারা বলছিলেন,
আয় তো আমার কোথা থেকে আয় হবে সেটি দেখিয়ে দেওয়া হচ্ছে, ব্যয়টাও কি আসলে অনেক বড় চ্যালেঞ্জ কিনা? কারণ আমরা দেখছিলাম গত বছর থেকে স্বাস্থ্য খাত তো আলোচনায় আছে, সেই স্বাস্থ্য খাতের জন্যই গত বছর যে বরাদ্দ ছিল তার পুরোটুকু আমরা খরচ করতে পারলাম না, সেটি কেন? আমি কি একটু বলবো আগের ইয়েটা? জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার আমাদের সাইদ ভাই বলছিলেন যে আগে প্রণোদনারা যে যখন প্রথম করোনা 8 তারিখ মার্চ মাসে ডিটেক্ট হয়, তারপরে যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা দিলেন, সবগুলো খাতকে মোটামুটি কাভার করে কিন্তু দিয়েছেন, এবং সেখানে কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি সিএসএমই খাতকেই দেওয়া হয়েছে, এবং এফবিসিসিআই প্রতিটা চেম্বার অ্যাসোসিয়েশনকে এখানে ইনভলভ করা হয়েছিল। এবং আমরা দেখছি ব্র্যাক ব্যাংকের একটু নেটওয়ার্ক আছে, তাছাড়া গ্রামের মানুষরা সাধারণত এনজিওর কাছ থেকে টাকা নিতে খুবই অভ্যস্ত, এবং সহজলভ্য বিধায় তাদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু অনেক হাই। এখানে আমি একটা অনুরোধ থাকবে, বাজেট না, শুধুমাত্র বাজেটের সময় আলোচনায় না, সবসময় এটা আমরা বলি, সেটা হলো যে এনজিও গুলোকে একটা স্ট্রিম লাইনে আনা দরকার, যে এত বেশি ইন্টারেস্ট নিতে পারবে না, কিন্তু সেইখানে কিন্তু যে যেমনে খুশি তেমনি নিতেছে। কেউ 25% নিচ্ছে, আমরা দেখতেছি, আপনাদের মাধ্যমেই দেখতেছি বিভিন্ন জায়গায়, যে একটা 25,000 টাকার জন্য গরু নিয়ে আসতেছে, মানুষের যে আত্মহত্যা করতে হচ্ছে। এই যে জিনিসগুলো, এটা বন্ধ করা উচিত। আমাদের বাংলাদেশ একই ভাষার দেশ, ছোট দেশ, এখানে অবশ্যই আমাদের এগুলো যদি বিশেষ করে এনজিও গুলোকে যদি একটা স্ট্রিম লাইনে আমরা না আনি, যে ম্যাক্সিমাম তুমি এত কম, তুমি যত ইন্টারেস্ট দাও কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম এত, এনজিও ব্যুরোকে আরো শক্তিশালী করতে হবে এবং এই মনিটরিং এর সিস্টেমটা থাকতে হবে। আমরা কিন্তু 70% এর কাছে কিন্তু এসএমই খাতে এর আগের প্রণোদনাটা কিন্তু তারা পেয়েছে। জি, আমার যে পরবর্তী প্রশ্নটি ছিল যে পরিমাণে বরাদ্দ আসলে দেওয়া হয় খাতগুলোকে, তারা তো সেই পরিমাণ টার্গেট ফিল আপ করতে পারে না, মানে বাস্তবায়নের কথা যেহেতু বারবার বলছিলেন, যে স্বাস্থ্য খাতের কথা যদি আমরা বলি, স্বাস্থ্য খাত তো আসলে স্বাস্থ্য খাতকে যে পরিমাণে বরাদ্দ গত বছর দেওয়া হয়েছিল সেটাই তো তারা আরো উল্টা ফিরে গিয়েছে টাকা, কেন পারছে না তারা আসলে? এখানে প্রশ্ন কথাটা হলো এরকমই, যে আপনার বাস্তবায়নটাই হলো চ্যালেঞ্জ। বাস্তবায়নটা আমাদের দেশে সাধারণত যে সময় বাস্তবায়ন করা শুরু করা উচিত, এখন থেকে আগে থেকেই প্ল্যান থাকা উচিত ছিল, কে কি পাবে সবার কিন্তু একটা জানা ছিল। গত জানুয়ারি থেকে কিন্তু এই প্ল্যানিংটা করা উচিত এবং জুলাই থেকেই বাস্তবায়নটা শুরু করা উচিত। আপনি দেখবেন যে নভেম্বর ডিসেম্বর থেকে বাস্তবায়ন শুরু করবে, তারপরে বৃষ্টির সিজন আসবে, এরপরে আর কিছু হবে না। তো এই যে জিনিসটা আমাদের দেশে কালচার, এই কালচারটা আমাদেরকে বদলাতে হবে। এটা শুধুমাত্র আমি বলবো না যে এটা সরকারের কোনো ভালো জিনিস বা সরকারের লোকজন ভালো কাজ করে, এইখানে অবশ্যই আমাদের ব্যর্থতা আছে। আর স্বাস্থ্য খাতে যেটা বরাদ্দ আপনি বললেন, স্বাস্থ্য খাতে আমরা দেখছি আমাদের কি আইডিয়া ছিল যে ইন্ডিয়া আমাদের থেকে স্বাস্থ্য খাতে অনেক এগিয়ে, কিন্তু আমরা কি দেখলাম, চিত্রটা তো সম্পূর্ণ ভিন্ন। আসলে এইবারে প্যান্ডামিকে সবার চোখই খুলে গেছে যে আমাদের দেশের চিত্রটা আসলে কেমন, সেটি বাকি দুই বক্তার কাছ থেকে শুনতে চাইবো। আবু সাইদ খান, আপনি যদি বলতেন যে বাস্তবায়নের চ্যালেঞ্জটি মোকাবেলার জন্য আসলে আমাদের কি করা উচিত এখন? আমাদের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নেই, যেমন স্বাস্থ্য খাদ্য তার দক্ষতার পরিচয় দিতে পারছে না, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সমস্যাটা ম্যানেজমেন্টের। অর্থাৎ আমরা এককেন্দ্রিক ব্যবস্থা এবং কেন্দ্র থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, এখানে স্বাস্থ্য খাতকে বিকেন্দ্রীকরণ করতে হবে এবং এখানে লোকাল গভর্নমেন্টকে সম্পৃক্ত করতে হবে। এই জায়গাগুলোকে আমরা বিবেচনা করছি না, আমরা এক কেন্দ্রের পর নির্ভর করছি, যার কারণে বালিশ কেলেঙ্কারি হচ্ছে, পর্দা কেলেঙ্কারি হচ্ছে। কেননা ঢাকা থেকে, কেন্দ্র থেকে এটা মনিটর করতে পারে না। সেখানে যদি স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, কমিউনিটিকে ইনভলভ করে এখানে পরিচালনা করার ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু এই পর্দা কেলেঙ্কারি হতো না, বালিশ কেলেঙ্কারি হতো না। তাহলে সেই জায়গাটাকে আমাদের বিকেন্দ্রীকরণ করা দরকার। আমাদের প্রশাসনটা কেন্দ্র নির্ভর প্রশাসন, আমাদের সব ক্ষেত্রেই স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রেই তার মনিটরিং এর প্রয়োজনে, তার দক্ষতা বাড়ানোর প্রয়োজনে বিকেন্দ্রীকরণ করতে হবে এবং তৃণমূলের মানুষকে এর সাথে ইনভলভ করতে হবে। এবং আপনি যেটাই বলুন, যে স্থানীয় একটা ধরুন যে একটা স্থানীয় সরকার কিংবা জনপ্রতিনিধির সমন্বয়, সেখানে কিন্তু লাখ টাকার বালিশ কেলেঙ্কারি হবে না, সেখানে মানুষের চোখগুলো থাকবে, অর্থাৎ নিচের মানুষগুলোর চোখগুলোকে ওখানে দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু সেই সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি না, যার কারণে বড় বড় অঘটন ঘটছে। এখানে আমাদের প্রশাসন, স্বাস্থ্যের সবকিছুরই বিকেন্দ্রীকরণ করা দরকার। আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতের যে এখানে দরকার, যে আমাদের সমস্ত বিশেষায়িত হাসপাতালগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক, মানুষকে ছুটে আসতে হচ্ছে। এমনকি
আমাদেরকে বিভাগীয় শহরগুলোতেও বিশেষায়িত হাসপাতাল নেই, বড় হাসপাতাল জেলা শহরগুলোতে নেই। তো সেই জায়গাগুলোকে আমাদের নজর দেওয়া দরকার। সবকিছুকে আমরা ঢাকা নির্ভর, আমরা এক শহরের নগরী মানে এক নগরের কিংবা এক রাজধানীর দেশ করতে চাচ্ছি। আমাদেরকে বহু নগরের দেশ করা দরকার এবং এই জায়গাগুলোতে যদি আমরা নজর না দেই তাহলে বাজেটের আকার প্রতি বছরই যদি বাড়িয়ে আমরা বাজেট দেই, কিন্তু তার সুফল কি শেষ পর্যন্ত সাধারণ মানুষ পাবে কিনা, এই প্রশ্নটির উত্তর যদি দিতেন ডক্টর শামীম রেজা। এটা কিন্তু অনেক পুরনো একটা ইস্যু, যে আপনি যদি ওই অর্থে বিকেন্দ্রীকরণ না করেন, সিদ্দিক ভাই আছেন যারা একেবারে তৈরি পোশাক শিল্পের শুরুর দিক থেকে দীর্ঘদিন আছেন, তাদের ব্যাপারে আমরা যারা ব্যবসায়ের বাইরে আছি প্রায় অভিযোগ করি যে ভাই আপনি ঢাকার কাছাকাছি থেকে যাচ্ছেন না কেন, বা কেন এত বছর হয়ে গেল দূরে সরানো যাচ্ছে না। আবার পরে আমরা দেখি তার অসংখ্য বাস্তব কারণ রয়েছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল রিজনে সেটা সরানো যায় না। কিন্তু দেখেন, এটা আজও কালো আপনাকে সরাতে হবে। একই রকম ভাবে নতুন যে শিল্প কারখানাগুলো হচ্ছে সেগুলো যদি ঢাকার বাইরে না নিই, আমরা তো বারবার দেখছি যে আমাদের গভর্নেন্সের ঘাটতি আছে, আমাদের ব্যবস্থাপনাগুলো এখন উন্নত দেশের মতো হয়নি। তো সেটা যদি অন্তত স্থানীয় পর্যায়ে বিকশিত হয়, তাহলে আপনি পরিবহনের ক্ষেত্রে বলেন, সেটা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বলেন, এবং কর্মসৃজনের কথাই তো ঘুরে ফিরে আসছে। এই বাজেটে যদি সমালোচনা বলেন, তাহলে বড় যদি তিনটা মোটা দাগের সমালোচনা বলি, একটা বলা হচ্ছে যে গত বছরের সাপেক্ষে ধরলে আপনি প্রতিটা খাতে লক্ষ্যমাত্রা পৌঁছাতে পেরেছেন কিনা। তো পৌঁছাতে না পারার একটা কারণ, ঠিক আছে, কোভিড একটা কারণ হতে পারে, কিন্তু এখানে তো গভর্নেন্সের একটা ঘাটতি আছে। আমি ওই বাস্তবায়নের গভর্নেন্সের কথা বলছি, সেটা তো অস্বীকার করা যাবে না। আবার আরেকটার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই বাজেটে আপনি কতখানি কর্মসৃজন করতে পারবেন। এই যে অতিরিক্ত যে দরিদ্র হচ্ছে, আগের যে চাকরি করতেন নিম্ন মধ্যবিত্ত ছিলেন, তিনি আরো নেমে গেছেন, তার ব্যাপারে আপনি কি করতে পারবেন। আর আরেকটা হলো যে ঋণের যে কথাটা বারবার বলছি, যে আপনাকে যে ঋণ নিতে হবে বা এক্সটার্নাল সোর্সেস থেকে, সেটা কি শর্তে নেবেন, কি নেবেন। আবার আমরা আরেক ফাঁদে পড়তে যাচ্ছি কিনা, যেগুলো একসময় আমরা 80-90 দশকে প্রচুর আলোচনা করতাম যে ভাই কি করে এর থেকে বেরিয়ে আসবো, সেই আলোচনা তো নতুন করে আমরা আবার চাই না। অতএব ঘুরে ফিরে একটা এই যে বিকেন্দ্রীকরণ বলেন, সুশাসন বলেন, এটা বাজেটের দিন কেউ শুনতে চায় না। তারা মনে করে এগুলো পুরনো একঘেয়ে আলোচনা। কিন্তু আপনি যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে ওই জায়গাতে আবার ফিরে যেতে হবে, এবং আপনাকে যেভাবেই হোক ওই রোড ম্যাপের কথাতেই বলবো যে বাজেট তো আপনি 2020-21 একটা বাজেট দিয়েছেন, এটাতে তো রোড ম্যাপ হবে না। রোড ম্যাপ তো আগামী 2 বছর, 3 বছর, 4 বছর আপনি কিভাবে বাস্তবায়ন করবেন। অতএব যে বড় দিকটা আছে, যেমন ধরেন যে ভালো দিকগুলোর কথা বললাম, এই যে আমরা যে সোশ্যাল সেফটি নেটের আওতাটা বাড়িয়েছি, এখন যদি পুরনো আলোচনায় যায়, গত বছর আমরা বাকি আলোচনা একটি বিরতি থেকে ঘুরে বাস্তবায়ন করতে পারেন, বন্টন করতে পারেন। এখন এবছর আপনি বাড়ালেন, যদি বন্টনই না করতে পারেন তাহলে আপনি বাড়িয়ে কোনো লাভ হবে না। নিশ্চয়ই আমরা বাকি আলোচনা শুনবো, তবে একটি বিরতির সময় হয়ে গিয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডক্টর শামীম রেজা, বলেছিলাম শিক্ষা খাত নিয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে শুনবো। জানতে চাই, এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর যে 15% কর আরোপ করা হলো, দিন শেষে এর ভুক্তভোগী আসলে কারা হবে, এই করের বোঝা আসলে কাদেরকে টানতে হবে? এটা পুনর্ভাবনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ একটা বিষয়, এর আগেও কিন্তু এরকম ছোটখাটো বিভিন্ন সময় যে ইংরেজি মাধ্যম বলেন, প্রাইভেটে কথা উঠেছে। এখন কর্তৃপক্ষের দিক থেকে একটা যুক্তি দেওয়া হয় যে ওটা তো মালিক পক্ষ দেবে, কিন্তু দেখেন দিনের শেষে শিক্ষার্থীর উপরে চাপ পড়ে। আর শিক্ষার্থীর উপর চাপ মানে এই মধ্যবিত্ত অভিভাবকের উপরে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে, আমি নিজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক, কিন্তু আমি মনে করি সেখানেও এখন সাধারণ মানের, সাধারণ উপার্জনের ছেলেমেয়েরা কিন্তু পড়ে। এটা আপনি বলতে পারবেন না যে কেবল ধরি নাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন 15% উদ্বৃত্ত দিতে গেলে এই করোনার মধ্যে এমনি অভিভাবকদের অবস্থা খারাপ। তারা অনেকে ঢাকায় থাকতে পারছে না, অতিরিক্ত উপার্জন করতে পারছে না, যা একটু টিউশনি খণ্ডকালীন সে কাজকর্ম করে তারা নির্বাহ যেগুলো করেন অতিরিক্ত অর্থটা, আমি মনে করি যে এটা অবশ্যই সরকার দেখবেন এবং দেখা প্রয়োজন বলে মনে করে। আর অন্য খাতে শিক্ষায় যেটুকু বৃদ্ধি পেয়েছে, আনুপাতিক বৃদ্ধি পায়নি, সেই ক্ষোভ তো দুঃখবোধ আমাদের সবসময়ের জন্য আছে। কিন্তু যেটুকু বাজেট দেওয়া গেছে তার কোনো অংশ যেন নষ্ট না হয়, কোনোভাবে যেন দুর্নীতির মধ্যে না পড়ে, কোনোভাবে যেন অব্যবস্থাপনার মধ্যে না পড়ে। আমরা অনেক ইনসেন্টিভ দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের, কিন্তু তারপরে মনে রাখতে হবে যে এই করোনায় অভিভাবক যখন দরিদ্র হয়ে পড়ে, তখন কিন্তু আমরা যত উপবৃত্তি দিই, যত ইনসেন্টিভই গ্রামীণ আমরা নারী শিক্ষার্থীকে বা অন্য শিক্ষার্থীকে দিই না কেন, আবার কিন্তু ঝরে পড়ার একটা সম্ভাবনা দেখা যাবে। নিশ্চয়ই এই প্রত্যাশাগুলো আমাদেরও থাকবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জনাব আবু সাইদ খান, আপনি যদি শেষ কোনো কিছু যুক্ত করতে চান এর সাথে। আমারও মনে হয়, আমি শামীম রেজার সঙ্গে একমত। মানে নো ভ্যাট অন এডুকেশন, নো ট্যাক্স অন এডুকেশন, এই নীতি গ্রহণ করতে হবে। শিক্ষাটা এটা তার অধিকার, এই অধিকারের জন্য তাকে রাষ্ট্রকে দায় দায়িত্ব নিতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঝরে পড়াটা, বিশেষ করে গ্রাম এবং
যেখানে নিম্নবিত্ত ছেলেমেয়েরা ঝরে পড়ছে। তো এই ঝরে পড়া রোধ করার জন্য এখানে প্রাইমারি স্কুলে কমপক্ষে এক বেলা তাকে খাবার, যাতে সে স্কুলে এসে লাঞ্চ করতে পারে, তাকে দুপুরের খাবারটা যাতে স্কুলে খেতে পারে, এই ব্যবস্থাটার উপর গুরুত্ব দিতে হবে। অন্যথায় দেখা যাবে যে এটা কমে যাচ্ছে, এবং যাতে এই রোধটা করা দরকার এবং ঝরে পড়াটাকে ঠেকাতে হবে। তা না হলে আমাদের এবং শিক্ষাটা কোয়ালিটি এডুকেশন দরকার। অনলাইনের যে শিক্ষার ব্যবস্থাটা চালু হয়েছে, কিন্তু সেটা একমাত্র শহরে মুষ্টিমেয় লোকেরা এটার সুযোগটা ছেলেমেয়েরা পেয়েছে, গ্রামের ছেলেমেয়েরা পায়নি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় ডিভাইস এবং আমরা জানি না করোনা কতদিন থাকবে, সেই ক্ষেত্রেও গ্রামের ছেলেমেয়েদেরকে যাতে ল্যাপটপ কিংবা অল্প মূল্যে কিংবা রাষ্ট্রীয় সহায়তায় তারা যেন ডিভাইস এবং ইন্টারনেট সুযোগ পেতে পারে, সেই সুযোগকে নিশ্চিত করাটা সময় দাবি বলে আমি। জি, এবারে সিদ্দিকুর রহমান শেষ করবো আপনাকে দিয়ে। বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আমরা বলছিলাম যে বাস্তবায়নের জন্য, এবং সেই বাস্তবায়নের চ্যালেঞ্জটিকে উত্তরাবার জন্য আপনার কাছে কি মনে হয় কোন দিকটিকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এটা বাস্তবায়ন করবে। এই আমি আগেও বলেছি যে আপনার আলাপ আলোচনা তাদের রেডি হওয়া দরকার হলো এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে বাজেট হওয়ার আগে, এবং বাজেট হওয়ার সাথে সাথেই তারা বাস্তবায়নের দিকে চলে যাবে। যদি সেটা যায় তখনই আপনি দেখবেন যে বাস্তবায়নটা ঠিক মতো হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে আমি এবারের বাজেট সম্বন্ধে বলবো যে অত্যন্ত একটা চমৎকার বাজেট হয়েছে এবং যুগোপযোগী, এবং এই করোনাকালীন সময়ে আমাদের যে বিশেষ করে সামাজিক সুরক্ষার দিকে নজর দেওয়া হয়েছে, শিক্ষা খাতেও নজর দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতেও নজর দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে একটা লম্বা দীর্ঘ পরিকল্পনা দরকার, যে এই বছরে এইগুলো, এই হসপিটালগুলো হবে, পরের বছরে এটা হবে, এরকম ভাবে একটা দীর্ঘ পরিকল্পনা স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে একটা দরকার। সেটা যদি হয়, অবকাঠামোগত উন্নয়ন যেভাবে আমাদের এখানে হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের এখানে ব্রিজ আমরা যেভাবে করলাম, আমাদের মেট্রো রেল প্রকল্প চালু হবে এখন, বিভিন্ন রকমের আমাদের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। চিন্তা ভাবনা এবং বাস্তবায়নে যাতে আসলে সমন্বয়টা বজায় থাকে, সেই প্রত্যাশা আপনাদের মতো আমাদেরও থাকবে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। এই ছিল নিটোল, টাটা, নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।